আমি তোকে সাহায্য করছি। এই নে, জাদুর সোনার ডালিম বাড়ি। এই বাড়িটি তোকে দিয়ে দিচ্ছি, এটাতে তোরা থাকতে পারবি। মা, ও মা, দেখো না, বাইরে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। এরকম বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি হলে যে আমার ভীষণ ভয় করে মা। এত বৃষ্টি হলে যে আমাদের ঘরটাও ভেঙে যাবে। না রে মা, তুই একদমই ভয় পাস না, এই বৃষ্টিতে কিছুই হবে না। কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখনো বৃষ্টি থামছেই না। কে জানে এই বৃষ্টিতে না আবার বন্যা হয়ে যায়। ও মা, বন্যা হলে কি হবে? বন্যা হলে কি বন্যার পানিতে আমরা মরে যাব? ও মা, বলো না, আমার তো এখন খুব ভয় লাগছে। মারে, তুই একদম চিন্তা করিস না, আল্লাহ আছেন তো, ইনশাল্লাহ দেখবি আমাদের কিছুই হবে না। নে তো, চল এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, রাত তো অনেক হয়ে গেছে। তারপর মা ও মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হায় আল্লাহ, এ কি একটা অবস্থা! এত দেখছি আমাদের ঘরের মধ্যেই পানি ঢুকে গেছে। মা টুসি, টুসি উঠ না রে মা, এই যে দেখ আমাদের ঘরের মধ্যেই পানি ঢুকে গেছে। ও মা, সত্যি তো দেখছি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। এত পানি দেখে যে আমার ভীষণ ভয় লাগছে মা। এই পানিতে কি আমরা ডুবে যাব নাকি? কি করব আমরা, বলো মা? হ্যাঁ রে মা, এত বন্যার পানি দেখে যে আমারও ভীষণ ভয় লাগছে। এখন যে কোথায় যাব, এত পানির মধ্যে রান্নাও তো কিছু করতে পারিনি, এখন আমি তোকে খেয়ে খাওয়াবো। ও মা, চলো না, আমরা এই বন্যার পানির মধ্যে নানু বাড়ি চলে যাই। নানু বাড়িতে চলে গেলে আমাদের আর কোনো চিন্তাও থাকবে না, আমরা খেয়ে দিয়ে ভালোই থাকতে পারবো। নানু বাড়িতে তো কোনোদিন বন্যা হতেই শুনিনি। আরে, তুই তো দেখছি নানু বাড়ি যাওয়া নিয়ে পড়ে আছিস। এই পানির মধ্যে ঘর থেকে বেরোতেই পারছি না, আর যাব কি করে? এই বন্যার মধ্যে গাড়িই বা চলবে কি করে? এর মধ্যে তুই বলছিস নানু বাড়িতে যেতে, এত পানির মধ্যে কি করে নানু বাড়িতে যাবি বল? গ্রামের অন্য সবাই জানে কি করছে। চল তো, ঘর থেকে বেরিয়ে দেখি গ্রামের কি অবস্থা, চল। ও মা, এত পানি হয়েছে আমাদের ঘরে চালা অবধি চলে এসেছে মা। না জানি ঘরটা কখন ডুবে যায়। আমাদের যদি বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায় তখন কি হবে মা? আমরা কি মরে যাব? তুই এত বাজে চিন্তা করিস না রে মা, তোকে নিয়ে এত পানির মধ্যে আমি কি করে বের হব বল? তুই এখানেই বসে থাক, আমি দেখি যদি একটা ব্যবস্থা করতে পারি। ও মা, তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে? আমার যে একা থাকতে ভীষণ ভয় লাগবে। তুমি কোথায় যাবে মা? আমাকে রেখে যেও না মা। তুই ভয় পাস না মা, এই বন্যার পানির মধ্যে যদি তোকে নিয়ে যাই তাহলে তো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আগে আমি একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করি, তারপর না হয় তোকে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বসে থাকি। তুমি যাও, তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। কাকুলি ভাবি, আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেন না। আমি এই বন্যার পানির মধ্যে আমার মেয়েটাকে নিয়ে যে ভীষণ বিপদে পড়ে গেছি। আমার ঘরের চালা অবধি পানি উঠে গেছে। আপনার বাড়ির 2 তলায় যদি একটু থাকতে দিতেন, আমি তো এমনিতেই আপনার বাড়িতে কাজ করি। আমি না হয় এই কয়দিন আপনার বাড়িতে থেকে কাজ করে দিব, বন্যার পানিটা নেমে গেলে আমি আমার বাড়িতে চলে যাব। না রে শেফা, আমার বাড়িতে কি করে তোকে থাকতে দিব? তুই তো দেখছিস আমার ঘর অবধি পানি চলে এসেছে, এখন আমি তোকে কি করে আশ্রয় দিব? আর 2 তলায় তো আমাদের নিজেদেরই থাকতে হয়, আবার ভাড়াটিও আছে। তবে একটা ঘর খালি আছে, যদি কেউ ভাড়া দেয় তাহলেই রাখতে পারি। কাকুলি ভাবি, আপনার বাড়িতে যে কাজ করব সেই কাজের টাকাটা থেকে না হয় ভাড়ার টাকাটা কেটে নেবেন, আমাকে ফিরিয়ে দিয়েন না ভাবি। আমি যে বড্ড বিপদে পড়ে গেছি আমার মেয়েটাকে নিয়ে। আরে শেফা, আমার বাড়ির ভাড়া অনেক বেশি, আবার এখন তো বন্যার সিজন, এখন তো ভাড়া আরও বাড়িয়ে দিব। তুই এত টাকা ভাড়া দিতে পারবি না, তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় গিয়ে আশ্রয় খোঁজ। ও মা, আবার তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার যে খুব ভয় লাগছে। মা, ও মা,
কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি ফিরে এসো। আমার যে খুব ভয় লাগছে এই বৃষ্টিতে। এত বৃষ্টির কারণে পানি তো শুধু বাড়তেই আছে। আমার মা এখনো আসছে না কেন? এই মেয়ে, ভয় পাস না। আমি হলাম ডাইনি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুই বসে কাঁদছিস, এই জন্য তোর কাছে এলাম। কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? বল আমাকে। জানি, বন্যার পানিতে আমাদের ঘরটা যে ডুবে গেছে। আমার মা আর আমি এখন কোথায় যাব? আমাদের যাওয়ার মতো কোনো জায়গায় নেই। আমার মা সেই কখন গিয়েছে এটা থাকার জায়গা খোঁজার জন্য, কিন্তু এখনো আসছে না। আমার মা আমাকে একা রেখে গেছে। আমার খুব ভয় করছে। তুই একদম ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। এই নে, জাদুর সোনার ডালিম বাড়ি। এই বাড়িটি তোকে দিয়ে দিচ্ছি, এটাতে তোরা থাকতে পারবি। এটা কখনো পানিতে ডুবে যাবে না। তোদের যতদিন খুশি ততদিনই তোরা এই বাড়িতে থাকতে পারবি। তোদের কোনো প্রয়োজন পড়লে আমার নাম ধরে ডাকবি, আমি সাহায্য করার জন্য চলে আসব। তোদের এই ঘরের মধ্যে খাবার দাবারেরও কোনো অভাব থাকবে না। যা খেতে চাইবি তাই খেতে পারবি। ডাইনি, তুমি তো অনেক ভালো। তুমি আমাদের কত বড় সাহায্য করলে। না রে, বেঁচে থাকতে আমি অনেক পাপ করেছি, যা শাস্তি স্বরূপ আমি ডাইনি হয়েছি। আর এই জন্যই তোকে আমি একটু সাহায্য করলাম। তুই কোনো চিন্তাই করিস না, তোর কোনো সাহায্য লাগলে আমার নাম ধরে ডাকবি। এখন আমি আসি। এখন থেকে এই ভাসমান সোনা ডালিম বাড়িতে আমি আর আমার মা থাকবো। আমার অনেক খিদে পেয়েছে। আমি এই ভাসমান বাড়ির কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নেই, আর এই গ্রামের সকল অসহায়দেরকেও সাহায্য করব। ভালোই হয়েছে, ডাইনিটা আমাদেরকে এই ভাসমান সোনার ডালিম বাড়িটা দিয়ে গেছে। এই বাড়িতে এখন আমি অনেক খাবার খেতে পারবো, আর গ্রামের সবাইকেও সাহায্য করতে পারবো। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি না আসাতে আমি অনেক ভয় পাচ্ছিলাম। কিন্তু টুসি, তুই এই সোনার ডালিম বাড়িটা কোথায় থেকে পেলি? এই বাড়িটা তো দেখছি পানির মধ্যে ভাসছে। আরে মা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সব কিছু বলছি। আমি যখন বসে বসে ভয় পেয়ে কাঁদছিলাম, তখন আমার কাছে একটা ডাইনি চলে আসে। আর ডাইনিটা এসে আমাকে এই ভাসমান সোনার ডালিম বাড়িটা দিয়ে গেছে। আর ডাইনি বলেছে এই ভাসমান বাড়িতে নাকি অনেক খাবার আছে, আর সেই খাবারগুলো আমরা যখন খুশি তখনই খেতে পারবো, আবার সবাইকে দিয়ে সাহায্য করতে পারবো। আর যখন কোনো বিপদ হবে তখন সেই ডাইনিকে ডাকলেই সে সাথে সাথে চলে আসবে বলেছে। হ্যাঁ রে টুসি, তাহলে তো ভালোই হলো। আমারও খুব খিদে পেয়েছে। চল, এখন আমরা মা মেয়ে মিলে ভাসমান সোনার ডালিম বাড়ি থেকে কিছু খাবার খেয়ে নেই, তারপর না হয় অন্যদেরকে সাহায্য করতে যাব। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। চলো, তুমি আর আমি দুজন মিলে গিয়ে খেয়ে নেই, তারপর না হয় সবাইকে গিয়ে সাহায্য করব। এরপর তারা মা ও মেয়ে ভাসমান সোনার ডালিম বাড়িটি নিয়ে সবাইকে সাহায্য করতে চলে যায়। মা দেখো, ওইখানে মুন্নি কাকিমারা বসে আছে, সাথে তিতিও বসে আছে। চলো মা, আমরা ওদেরকে সাহায্য করি। হ্যাঁ রে মা, চল আমরা ওদেরকে সাহায্য করি। মুন্নি ভাবি, তাড়াতাড়ি আমাদের এই ভাসমান সোনার ডালিম বাড়িতে উঠে পড়ুন, না হলে যে মেয়েটাকে নিয়ে ডুবে মরতে হবে। শেফা, আজকে তোর এই ভাসমান সোনার ডালিম বাড়ির জন্য আমরা মা ও মেয়ে বেঁচে গেলাম, না হলে যে এই বন্যার পানিতে ডুবে মরতে হতো। তোর এই ঋণের কথা আমরা কখনোই ভুলবো না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। তোকে আমি যা যা দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিব, আর এই নে শাস্তি ভোগ কর। ও বাবা, হাঁটতে হাঁটতে তো অনেক খিদেই পেয়ে গেছে। এত খিদে পেলে সারাদিন আমি কাজ করবই বা কী করে? আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারবো না। আরে, গাছটাতে তো দেখছি একটি আপেল, কিন্তু আপেলটা তো নীল রঙের, সেটা কি খাওয়া যাবে?
আপেলটা দেখতে নীল রঙের হলেও তুমি এই আপেলটা খেতে পারো। এ কি গাছ, তুমি আবার কথাও বলতে পারো? তুমি বুঝি জাদুর আপেল গাছ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার গাছের নীল রঙের আপেলটা পেড়ে খাচ্ছি। এরপর শেফা গাছ থেকে আপেলটি পেড়ে আপেলের কিছু অংশ খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে সাহায্য করার জন্য। এখন মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারলেই অনেক ভালো লাগতো। আমি তো আপেলটা খেয়ে পেট ভরে নিলাম। এই কথা বলার সাথে সাথেই সেখানে অনেক খাবার চলে আসে। আরে আরে, এখানে এত খাবার এলো কি করে? গাছ, তুমি কি আমাকে খাবার দিয়েছো? হ্যাঁ শেফা, আমি তোমাকে খাবার দিয়েছি। কারণ কেউ আমার শরীর থেকে যদি কিছু অংশ খেয়ে তার মনের ইচ্ছার কথা বলে, তাহলে আমি তার 3টি মনের ইচ্ছে পূরণ করে দেই। জাদুর নীল আপেল, তুমি তো দেখছি অনেক ভালো। তাহলে তুমি কি আমার আরো 2টো ইচ্ছা পূরণ করে দিবে? অবশ্যই দিব। বলো, তোমার আর কি কি ইচ্ছে পূরণ করতে হবে? তুমি আমার সাথে আমার বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে থাকবে। কারণ আমার মেয়েটা যে একা বাড়িতে থাকতে খুব ভয় পায়। তুমি তার পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার আর খাবারেরও অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এরপর শেফা নীল আপেলটি নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি এত খাবার আর এই নীল আপেলটা কোথায় থেকে নিয়ে এলে? এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফা তার মেয়েকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে কনক অনেক খুশি হয়ে যায়। নীল আপেল, তুমি অনেক ভালো। আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমার মনের ইচ্ছাও পূরণ করতে চাই। আচ্ছা ঠিক আছে কনক, তুমি খেতে পারো। এরপর কনক নীল আপেল থেকে কিছু অংশ খায়। ও মা, তোমার শরীরটা তো দেখছি আগের মতোই হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। আচ্ছা যাই হোক, এবার আমার মনের ইচ্ছে শোনো। আমার 3টি বন্ধু আছে, ইনা, মিনা, টিনা। ওদের জন্য তুমি অনেকগুলো চকলেট এনে দাও তো। আমার বন্ধুরা যে চকলেট খেতে খুবই পছন্দ করে। কনক এই কথা বলার সাথে সাথেই সেখানে অনেকগুলো চকলেট চলে আসে। টিনা, এই টিনা, দেখ আমি তোর জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছি। ও মা, তাই তো, তুই দেখি সত্যি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস। তা তুই এই চকলেট কেনার টাকা কোথায় পেয়েছিস রে? নিশ্চয়ই তোর মা চুরি করে এনেছে, তাই না? যাদের নিজেদেরই খাবার কিনে খাওয়ার সামর্থ্য নেই, তারা আবার অন্যদেরকে চকলেট কিনে খাওয়াবে? এই কনক, সত্যি করে বল, কোন ডাস্টবিন থেকে আবার এই চকলেটগুলো তুলে আনিসনি তো? বাঘিনী কাকিমা, তুমি যা ভাবছো তা আসলে নয় গো। তারপর কনক বাঘিনীকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে বাঘিনীর মনে অনেক লোভ হতে থাকে। ও, এই ব্যাপার, ভালোই তো হয়েছে। আমরা কোনো বিপদে পড়লে তোদের এই নীল আপেলের কাছ থেকে সাহায্য নিতে পারবো। হ্যাঁ কাকিমা, তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আর অন্য চকলেটগুলো ইনা আর মিনাকেও দিতে হবে। এই আমি কি শুনলাম, জাদুর নীল আপেল নাকি ইচ্ছে পূরণ করে? তাহলে তো আজই আমি শেফার বাড়ি থেকে জাদুর নীল আপেলটা আমার বাড়িতে নিয়ে আসব, আর আমার যত ইচ্ছে আছে সবগুলো একে একে পূরণ করব। আরে শেফা, কোথাও যাচ্ছিস নাকি? আমি তো তোর কাছে একটু কাজে আসলাম। হ্যাঁ গো বাঘিনী ভাবি, কাজে যাচ্ছি। কনকের জন্য একটু দাঁড়িয়ে আছি। কনকটা বাড়িতে আসলেই আমি কাজে চলে যাব। কেন, তুমি কিছু বলবে নাকি গো বাঘিনী ভাবি? এই মানে, কয়দিন ধরে না আমার মাথাটা খুব বাজেভাবে ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকাটাও নেই। শুনলাম তোর কাছে নাকি জাদুর নীল আপেল আছে, আর সেই নীল আপেল নাকি ইচ্ছে পূরণ করে। তাই বলি কি, আমাকে তোর নীল আপেলের কাছ থেকে মাথা ব্যথার ওষুধটা একটু নিয়ে দে না রে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসছি। ভাগিনী কাকিমা, এইভাবে তুমি বাড়ির সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে কি দেখছো গো? আরে কনক, তেমন কিছু না। তোর মা আমার জন্য নীল আপেলের কাছ থেকে ওষুধ আনতে গেছে, সেটাই দেখছি। তোর মা এখনো আসছে না কেন? এই নাও বাঘিনী ভাবি, তোমার ওষুধ। মা কনক, তুই নীল আপেলের সাথেই খেলা করিস, আমি তাহলে কাজে গেলাম। এরপর শেফা কাজে চলে যায়।
মা কনক, তুই আমাকে একটা কাজ করে দিতে পারবি? আমি একটু টিনার নানু বাড়িতে যাচ্ছি, তুই টিনাকে একটু ডেকে নিয়ে আয় না রে মা। আমার যে মাথা ব্যথা করছে, তাই আর বাড়ি যেতে মনও চাচ্ছে না। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি গিয়ে টিনাকে ডেকে নিয়ে আসছি। এরপর কনক টিনাকে ডাকতে চলে যায়, আর এই সুযোগে লুবি ভাগিনী ঘরে ঢুকে নীল আপেলটিকে নিয়ে বাড়ি চলে আসে। হ্যাঁ গো গিন্নি, তুমি আবার এই নীল আপেলটি কোথায় থেকে পেলে? এই আপেলের কাহিনী তোমাকে পরে বলছি, আগে তো আমার ইচ্ছেগুলো পূরণ করে নেই। হ্যাঁ মালিক, বলো তোমার কী কী ইচ্ছে পূরণ করতে হবে? এই জাদুর নীল আপেল, তুমি আমাকে সোনার মোহর এনে দাও। তারপর জাদুর নীল আপেল জাদু করে ভাগিনীকে অনেক সোনার মোহর এনে দেয়। আর এইভাবে সারাদিন কেটে যায়, আর সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে। কি রে মা, তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, আমাদের নীল আপেলটা না হারিয়ে গেছে। আমি তো নীল আপেলটাকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। তুই এসব কি বলছিস কনক? নীল আপেল আবার কোথায় হারিয়ে গেল? চল তো দেখি ওই গাছের কাছে যাই। গাছ, তোমার জাদু নীল আপেলটা কি তোমার কাছে ফিরে এসেছে? না না, আমার কাছে তো আসেনি। আর আসলে তো তুমি দেখতেই পারতে। তাহলে নীল আপেলটা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই নীল আপেলটা তো একা একা কোথাও যাবে না, নিশ্চয়ই কেউ ওকে নিয়ে গেছে। আর আজ তো রাত্রি হয়ে গেছে, তাই কাল তুমি সবার বাড়ি গিয়ে খুঁজে দেখবে। এরপর শেফা ও তার মেয়ে বাড়ি চলে আসে, আর ওইদিকে লুবি ভাগিনী জাদুর নীল আপেলের কাছ থেকে অনেক টাকা পয়সা ও সোনার মোহর নিয়ে নেয়। এই জাদুর নীল আপেল, এবার আমাকে একটি সোনার বাড়ি এনে দে, আর একটা সোনার গাড়ি থাকবে। তুই তাড়াতাড়ি এনে দে তো। শয়তান লুবি বাঘিনী, তোর 3টি ইচ্ছে শেষ হয়ে গেছে। আমি তোর 3টি ইচ্ছেই পূরণ করেছি। কি বলছিস সেই সব? তুই আমার 3টি ইচ্ছের বেশি পূরণ করবি না? আমার আরও অনেক ইচ্ছে আছে, সবগুলো ইচ্ছেই তোকে পূরণ করতে হবে, না হলে কিন্তু আমি তোকে একেবারে কেটেই ফেলবো। শয়তান লুবি ভাগিনী, তুই আমার কোনো ক্ষতিই করতে পারবি না। আর তোর এই অসৎ ইচ্ছা আমি আর কোনো পূরণই করতে পারবো না। তোর ইচ্ছা এখানেই শেষ। জাদুর নীল আপেল, তুমি এখানে? আমার সন্দেহ ঠিক ছিল, ভাগিনী ভাবি তোমাকে চুরি করে এনেছে, তাই তো আমি এখানেই খুঁজতে এসেছি। এই শয়তান ভাগিনী আমাকে তো চুরি করে এনেছেই, আবার আমাকে দিয়ে তার অসৎ মনের ইচ্ছাগুলো পূরণ করেও নিয়েছে। কিন্তু এবার আমি তোকে শাস্তি দিব। তোকে আমি যা যা দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিব। আর এই নে, শাস্তি ভোগ কর। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম গো। লোভের শাস্তি যে এত কঠিন হয় আমি কখনো জানতামই না গো। চলো নীল আপেল, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী নীল আপেলটিকে নিয়ে বাড়ি চলে আসে।